সাংবাদিকদের আমরা খুব একটা সুখবর দিতে পারি না। তো আজকে আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন উপদেষ্টা পরিষদে যোগদানের পরে আমাদেরকে প্রধান উপদেষ্টা একটা সাধারণ কতগুলো নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি নির্দেশ ছিল যে কি বলে যে কি বলে মিতব্যয়িতা না, ব্যয় সংকোচন করা, মানে খরচ। আপনার দীর্ঘদিন আন্দোলন হয়েছে, তারপর বেশ কিছুদিন ধরে, তারপরে ফলে কলকারখানা চলে না, অফিস আদালত বন্ধ ছিল, ফলে রাজস্ব আদায় হয়নি আশানুরূপ ভাবে। তো এখন ওই জন্য আমরা যে যদি আপনার আয় যদি না বাড়ে তাহলে তো উপায় হচ্ছে খরচ কমানো। সেই খরচ কমানোর জন্য দিয়েছিলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন। আমরা সেই নির্দেশনাটি আমার অধিক্ষেত্রে যেসব মন্ত্রণালয় বিভাগ আছে সবগুলোকে আমরা যে তাদের সঙ্গে বসে আমরা বলছি যে আপাতত আমাদেরকে ব্যয় সংকোচন করতে হবে, খরচ কমাতে হবে। বাট খরচ কমানোর উদ্দেশ্য এটা না যে আমরা কম করব, একই কাজ কিন্তু কম মূল্যে করব। এবং এরপরে যখন আরো আমরা এর ফলে হবে কি যে আমরা একই পরিমাণ টাকা দিয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। তো আমরা সেই সেটার ব্যাপারে এই যে ব্রিজের যে পদ্মা সেতুর সঙ্গেও ব্রিজেস ডিভিশনের সচিবকেও নির্দেশ দেওয়া হয়েছিল। তো আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয়, কিন্তু বারবার ডিভিশন আপনারা জানেন, সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল ৩২,৬০৮ কোটি ৬০৫ কোটি ৫,৫২,০০,০০০ টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি টাকা, ৭০,১৪,০০,০০০ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। তো যেসব খাতে হচ্ছে এটার ডিটেলটা, সাশ্রয়কৃত অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে 530 কোটি টাকা, নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে 80 কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে 178 কোটি টাকা, প্রাইস কন্টিনজেন্সি 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা, পরামর্শ 200 কোটি টাকা, অন্যান্য মোট 1825 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। এর ফলে থেকে যে আমাদের স্পেস, আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না, বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা, যেসব এলাকার বড় মুরব্বী নাই, বড় মন্ত্রী কিংবা নাই, তো তাদের কণ্ঠস্বরটা তো পৌঁছায় না। তো আমরা তো এখন এটা একটা, আপনি জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার, আমি সব জায়গায় বলে আসছি। এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশা নয়, এটা একদম প্রত্যন্ত অঞ্চলে। যেমন আপনারা অনেকেই জানেন যে আমার বাড়ি হচ্ছে সন্দ্বীপ, ওখানে নদী পাড়াতে মানুষ মারা যায়। এটা শুধু যে সন্দ্বীপ বলে না, এরকম অবহেলিত অনেক অঞ্চল আছে। তো আমরা এখন যেটা বললাম, ওই যে জিডিপির মারপ্যাচ, জিডিপি করতে, আমি ইকোনমিক্স এর ফর্মালি ট্রেন, মানে যাকে বলে আমি ইকোনমিক্স পড়াই, ফাইন্যান্স পড়াই বিশ্ববিদ্যালয়ে। তো আমরা এই জন্য এটাকে যে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই। মানে ওই যে বললাম যে খালি একটা গ্রোথ রেট বললাম কিংবা পার ক্যাপিটা ইনকাম বললাম, কারণ এই যে যেমন এই যে 880 মেগাওয়াট যে পাওয়ার প্ল্যান্ট, তো সেটা যোগ হয়েছে, এটা তো খরচ হয়েছে। তো এটা তো আপনার যখন পার ক্যাপিটা ইনকাম আপনি ক্যালকুলেট করবে তার তো আসবে, কিন্তু এটা তো কারো কোনো উপকার হয় না। তো ওই জন্য আমরা এখন আমাদের যে ফোকাস, আপনি জানেন যে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি আমার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ, উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো আমরা এখন আমরা মিলে যেটা স্থির করেছি যে আমরা প্রকৃত উন্নয়ন যেটা, সেটার উপরে ফোকাস করবো। জিডিপি ক্যালকুলেশন, পার ক্যাপিটা জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশন, পার ক্যাপিটা জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম গ্রোথ রেট, এগুলো হবে। কিন্তু আমরা এটা ইনশিওর করব যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয়, মানুষ যাতে বিদ্যুৎ পায়, মানুষ যাতে সেবা পায়, যে কোনো সেবা। কারণ এই যে উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যটাই হচ্ছে একটা সেবা। যেমন এই যে পদ্মা সেতু একটা সেবা। আগে এখানে পারাপারে মানুষের দীর্ঘ সময় লাগতো, তারপরে কষ্ট হতো, এখন এটার ফলে এটা। ওই জন্য আমরা হচ্ছে যে ওই সাশ্রয় করে
আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই এবং যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর যে ইয়ে আছে প্রকল্পগুলো আছে সেগুলোতে আমরা বরাদ্দ দিতে চাই।